বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি ক্লাস যেটা আছে ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো পড়িয়েছিলাম। আজকের ভারতের ভূগোলে যে মাউন্টেন বা পর্বতগুলো আছে সেই পর্বতগুলো আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো। কোথায় কোন পর্বত আছে সেটা এখানে তোমার সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেনে তোমার অবশ্যই আসে। তো অবশ্যই সবার প্রথমে ভারতের মাউন্টেন জানার জন্য বা ভারতের পাহাড় পর্বত জানার জন্য তোমাকে একটা ভারতের ম্যাপ আছে না, আর আপনি অঙ্কন করা আছে কি দরকার। ভারতের ম্যাপ যদি অঙ্কন করতে চাও তাহলে সবার প্রথমে একটা লাভ চিহ্ন আঁকা দরকার। লাভ চিহ্ন আঁকার পর সোজা লম্বা নিয়ে যাবে, লম্বা নিয়ে যাওয়ার পর এরকম করে সোজা নিয়ে আসবে। আসার পর ঠিক এখানে তোমার ভি আকৃতি নিচের দিকে রাফ ম্যাপ আঁকা দরকার। এটা তিনটা এখানে এম আঁকা দরকার, বা যেটা হচ্ছে সোজা চলে যাবে এই সাইডে। এটা গেল তোমার ভারতের একটা রাফ ম্যাপ। এরকম না যে ভারতে এইটাই তোমার পিওর ম্যাপ, এটা কেবলমাত্র জানার জন্য। ভারতে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কখনো দিবে না যে ভারতের ম্যাপ অঙ্কন করো। তোমাকে দিবে কি যে ভারতের ম্যাপে কোন কোন জায়গায় আছে সেটা শুধু নামগুলো বলো। তো আমি সবার প্রথমে যদি বলা হয় তো ভারতের ম্যাপ আছে অঙ্কন করলাম। ভারতের ম্যাপ যদি সবার নিচের দিকে তোমার দেখা যায় তো ভারতের ম্যাপ এইদিকে তোমার যে পর্বত আছে অবস্থিত এটার নাম আছে পশ্চিমঘাট পর্বতমালা। কোন পর্বতমালা? নাম লেখো পশ্চিমঘাট পর্বতমালা। এদিকে যদি বলা হয় এদিকে আছে পূর্বঘাট পর্বতমালা। আলাদা একটা কালার দিয়ে করি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দিয়ে দিলাম কি পশ্চিমঘাট পর্বতমালা, এদিকে দিয়ে দিলাম কি পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয় এখানে নাম লেখো। কোশ্চেন পরীক্ষায় আসে পূর্বঘাট এবং পশ্চিমঘাট, এখানে নাম লাগেও আগে প্রথমে পশ্চিমঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা এদিকে লেখো পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি। কোশ্চেন পরীক্ষায় আসে যে পশ্চিমঘাট পর্বতমালা মহারাষ্ট্রে কি নামে পরিচিত? তাহলে অবশ্যই বলবো পশ্চিমঘাট পর্বতমালা মহারাষ্ট্রে সহ্যাদ্রি নামে পরিচিত। এটা লেখো তোমার পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালা বা নাম লেখো মলায়দ্রি। ওটার নাম কি সহ্যাদ্রি, এটার নাম হচ্ছে মলায়দ্রি। ধ্যান রাখা দরকার। তাহলে একটা নাম পশ্চিমঘাট পর্বতমালা বা হচ্ছে সহ্যাদ্রি, আর পূর্বঘাট পর্বতমালা বা হচ্ছে মলায়দ্রি। এই পশ্চিমঘাট পর্বতমালা যদি বলা হয় তাহলে পশ্চিমঘাট পর্বতমালা ডিরেক্টভাবে এরকম না, তিনটা জায়গায় গ্যাপ আছে। এই জায়গায় লেখো তিনটা জায়গায় গ্যাপ আছে। এই গ্যাপগুলোর নাম ধ্যান রাখা দরকার যে ঠিক এই জায়গায় আছে, আমি ধরে নিলাম, আর একটু উপরে যাবে যদিও। এটার নাম লেখো থলঘাট। এখানে লেখো ভোরঘাট। আর এখানে লেখো পালঘাট। তাহলে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ভোরঘাট, থলঘাট, আর পালঘাট। থলঘাট যদি বলা হয় তাহলে কোন জায়গাটা? এখানে মুম্বাই থেকে পুনে পর্যন্ত, মুম্বাই এবং হচ্ছে পুনেকে যুক্ত করে। দেখো মুম্বাই এবং পুনেকে যুক্ত করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোশ্চেনটা বারবার ঘুরে পেরেছে তোমাদের এক্সামে আসে, ধ্যান রাখা দরকার যে থলঘাট কাকে একে যুক্ত করে। তাহলে ধ্যান রাখা দরকার কাকে? তাহলে বলবো যে অবশ্যই থলঘাট যুক্ত করে মুম্বাই ও পুনেকে যুক্ত করে। আর যদি ভোরঘাট বলা হয় মুম্বাই টু নাসিক,
মুম্বাই ও নাসিককে যুক্ত করে, মুম্বাই ও নাসিক লেখো, নাসিক, নাসিককে যুক্ত করে। আর লেখো পালঘাট, লেখো পালঘাট, পালঘাট লেখো, পালঘাট লেখো কেরালা ও, কেরালা ও, কেরালা ও নাম লেখো তামিলনাড়ুকে যুক্ত করে। কেরালা ও তামিলনাড়ুকে তোমার যুক্ত করে, ধ্যান রাখা দরকার। এবার আসি যে এইখানে তোমার লেখো পশ্চিমঘাট পর্বতমালা, এটার নাম পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয় সেটার নাম হচ্ছে নীলগিরি, নীলগিরি। কোশ্চেন পরীক্ষায় আসে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় তোমার মিলিত হয়, তাহলে হচ্ছে নীলগিরি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখা হচ্ছে দোদাবেতা, যেটা তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ। লেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি পর্বতের, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। কি নাম? দোদাবেতা। কোশ্চেন পরীক্ষা আসে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। এইখানে টোডা উপজাতি পাওয়া যায়, টোডা উপজাতি কোশ্চেন পরীক্ষা আসে টোডা উপজাতি কোথায় দেখা যায়, তাহলে বলবো নীলগিরি পর্বতে দেখা যায় টোডা উপজাতি। তাহলে বলবো নীলগিরি পর্বতে কোন উপজাতি দেখা যায়? টোডা উপজাতি দেখা যায়, টয়োকাটা, টোডা উপজাতি দেখা যায়, দেখা যায়। কোশ্চেন পরীক্ষায় আসে যে টোডা উপজাতি কোথায় দেখা যায়? নীলগিরি পর্বতে। এইখানে নীলগিরি নাম কেন হয়েছে? বলবে এখানে নীল হচ্ছে ফুল হচ্ছে পাওয়া যায় প্রচুর পরিমাণে, এই জন্য নাম হচ্ছে নীল নাকি গিরি। এদিকে লেখো নীলগিরি পর্বত হয়ে গেল। আমি অন্য কালার দিয়ে দেই, দেখবে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। এখানে লেখো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, লেখো আনাইমালাই পর্বতের আনাইমালাই পর্বতের আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন ঘাট পর্বতের? লেখো আনাইমুদি হলো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি হলো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এখানে হয়েছে সবার? তাহলে আমি আসি এবার। আনাইমুদি হলো আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এবার লেখো উড়িষ্যায় অবস্থিত মহেন্দ্রগিরি। এখানে লেখো মহেন্দ্রগিরি, মহেন্দ্রগিরি, মহেন্দ্রগিরি পাশে লেখো জিন্দাগাদা, জিন্দাগাদা আসতে পারে, জিন্দাগাড়া আসতে পারে, জিন্দাগাদা বা জিন্দাগাড়া। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মহেন্দ্রগিরি। অপশন দেখলে মহেন্দ্রগিরি, যদি জিন্দাগাদা অপশন থাকে তাহলে জিন্দাগাদা হবে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলাইদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? বলবো হচ্ছে সহ্যাদ্রি। তো ধ্যান রাখা তো পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখা যায়। পরের দিকে পড়াবো যে দুই ধরনের ভেজিটেশন, দুই ধরনের অরণ্য দেখা যায় কোথায়? বলবো তোমার কোন? বলবো অবশ্যই ধ্যান রাখা দরকার যে পশ্চিমঘাট পর্বত হচ্ছে কি মালায়।
তো আশা করি তোমার আরামসে বুঝতে পারছো। এবারে তোমার আসবো আমি, দেখো পূর্বঘাট, এখানে তোমার পশ্চিমঘাট পর্বতমালা, এখানে তো পূর্বঘাট পর্বতমালা। এখানে আবার অনেকগুলো তোমার কি আছে, জাবেদি, শিবরায়, পরীক্ষা শিবরায় বারবার পরীক্ষায় আসে যে শিবরায় হচ্ছে কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে হচ্ছে অবস্থিত শিবরায়। পালানি, পালকন্ডা, কার্ডামাম, এগুলো সবগুলো তোমার পাহাড় পর্বত আছে পড়াবো। আগে রাফ আইডিয়া তোমাদের দিয়ে দেই, যে তাহলেই তোমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে থলঘাট আমার আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছিয়ে দিই। এখানে লেখো বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা পর্বত বা বিন্ধ্যাঞ্চল। কোশ্চেন পরীক্ষায় আসে বিন্ধ্যা পর্বত বা বিন্ধ্যাচল, বলবে এটা তুমি কি বিন্ধ্যাচল ভারতকে দুটি ভাগে ভাগ করছো, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটি ভাগে ভাগ করছো। কোশ্চেন পরীক্ষায় আসে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে দুটি ভাগে ভাগ করছে কোন পর্বত, তাহলে বলবো কি নাম, বিন্ধ্যা পর্বত। তো বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা, তাহলে দেখো বিন্ধ্যা পর্বত উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে। তোমাদের জন্য কোশ্চেন রাখলাম, তোমাদের জন্য কোশ্চেন, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। বাকি পর্বতগুলোর সর্বোচ্চ শৃঙ্গের নাম সবাই জানে, আমি তোমাদের কমেন্ট বক্সে জানতে চাচ্ছি যে বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এখানে তোমার আসবো, এখানে আসবো, দেখো আরাবল্লী পর্বত, দেখো আরাবল্লী পর্বত, এদিকে লিখে দিচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত, দেখো আরাবল্লী পর্বত যদি বলা হয় ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বর্তমানে এটি একটি ক্ষয়জাত পর্বত, বর্তমানে এটি একটি ক্ষয়জাত পর্বত। দেখো বর্তমানে এটি একটি ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত। কোশ্চেন পরীক্ষায় আসে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি, আরাবল্লী। দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। আরাবল্লী পর্বতের, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি, ধূপগড়। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ধূপগড়। এইখানে আসবো বিন্ধ্যা পর্বত যদি পার হয়ে যাও একটা নদী আসবে, এই নদীটার নাম লেখো কি নদী, নাম লেখো নর্মদা নদী। কোন নদী, নর্মদা। দেখো এটা কোন নদী, বলবো নর্মদা নদী। নর্মদা নদী। এইখানে যদি বলা হয় নর্মদা নদী, তাহলে আসবে কোন নদী, নর্মদা নদী। এইবারে আসবে তোমার, এইখানে আসবে সাতপুরা পর্বত। কোন পর্বত, একটা আলাদা কালার দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে লেখো সাতপুরা পর্বত। মহাকাল পর্বত,
অমরকণ্টক পর্বত আলাদা আলাদা আছে। দেখো সাতপুরা পর্বত, সাতপুরা পর্বত। দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। দেখো সর্বোচ্চ শৃঙ্গ আলাদা কালার দিয়ে দেই। দেখো সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গের নাম আছে ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। মাউন্ট আবু পাহাড়, এইখানে যদি বলা হয় রায়সিনা হিল, রায়সিনা হিল যদি বলা হয় পশ্চিমঘাট পর্বতের এই দিল্লিতে অবস্থিত হচ্ছে রায়সিনা হিল। কোন হিল এটা? এটারে তোমার বলা হয় আরাবল্লী পর্বতেরই একটা তোমার অংশ। এখানে লেখো রায়সিনা হিল, রায়সিনা হিল। এখানে দেখলাম রায়সিনা হিল অবস্থিত, রায়সিনা। যেখানে রাষ্ট্রপতি ভবন আছে, রাষ্ট্রপতি ভবন অবস্থিত, অবস্থিত। কোন ভবন অবস্থিত? রাষ্ট্রপতি ভবন অবস্থিত। এটা যদি হয়ে যায় তাহলে আমি আসি এইখানে। লেখো সাতপুরা পর্বত পার হয়ে একটা নদী আছে, নাম লেখো তাপ্তি নদী। কোন নদী? তাপি নদী বা তাপ্তি নদী। এগুলো যদি ফ্লোয়িং হয় তাহলে এদিকে তোমার হবে পশ্চিম দিকে তোমার হবে, এগুলোকে বলা হয় পশ্চিম বাহিনী তোমার নদী হচ্ছে বলা হয়। এগুলো কোন নদী বলা হয়? পশ্চিম বাহিনী তোমার নদী হচ্ছে বলা হয়। তাহলে এটা গেল তো কি বলে সাতপুরা পর্বত, আর এটার নাম আছে নাকি তাপ্তি নদী। তাহলে কোশ্চেন পরীক্ষায় আসে নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে কোন পর্বত অবস্থিত? তাহলে বলবো যে এটা হচ্ছে সাতপুরা পর্বত হচ্ছে অবস্থিত। কোশ্চেন অপশনে থাকে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। বলবো যে নর্মদা নদী একটা রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? বলবো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? নর্মদা নদী। নদী যখন পড়াবো তখন হচ্ছে বলবো যে সেখানে তো অনেকগুলো বলা হয় বাঁধ তোমার অবস্থিত, বলা হয় গান্ধী সাগর হচ্ছে বাঁধ অবস্থিত, বলবো সর্দার সরোবর বাঁধ অবস্থিত, চাচাই, দুগ্ধধারা, জলধারা বলা হয় সহস্রধারা, কপিল ধারা, এখানে সমস্ত তোমার বলা বাঁধগুলো অবস্থিত নর্মদা নদীর উপর। তাহলে নর্মদা নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমি আসবো কোনটা? এখানে গেল আনাইমুদি, বলে আনাইমুদি। এদিকে আসবে কার্ডামন পাহাড়। আগে বড় বড় পাহাড়গুলো আজকে কমপ্লিট করাবো, পরে তোমার যেগুলো বাকি থাকবে সেগুলো বলা হয় ছোট ছোট পাহাড়গুলো তোমার কমপ্লিট তোমার করবো। এখানে লেখো হিমালয় পর্বতমালা। তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো। তা আমি এগুলো তো মুছে দিয়ে আরেকবার তো নতুন করে তো করিয়ে দিই, তাহলে সবার তোমার সুবিধা হয়ে যাবে। সবাই একবার ভিডিওটা পজ করে একবার সমস্ত কিছু তোমার লিখে নাও, তাহলে যাতে তোমাদের সবার তো সুবিধা হয়। আমি এগুলো মুছে দিচ্ছি একবার। রাফ ম্যাপ রেখে দিচ্ছি।
তাহলে বললাম যে এইখান থেকে তোমার আসবে এই বরাবর এখানে ধ্যান রাখা দরকার, এটা কোন পর্বত বলবো, হচ্ছে হিমালয় পর্বতমালা। এখানে লেখো হিন্দুকুশ পর্বত, এটা হলো নাঙ্গা পর্বত। এখানে লেখো হিন্দুকুশ পর্বত। এই হিন্দুকুশ তোমাকে বলা হয় এখানে লেখো নাঙ্গা পর্বত। এদিকে আসবে হিন্দুকুশ পর্বত থেকে এখানে আসবে কিরথর। দেখো কিরথর পর্বত। কিরথর ও সুলেমান পর্বত। কোশ্চেন পরীক্ষায় আসে যে কিরথর এবং সুলেমান পর্বত কোন দেশে অবস্থিত, তাহলে বলবো পাকিস্তানে অবস্থিত কিরথর এবং তোমার সুলেমান। এখানে বলবো তুমি কি হিন্দুকুশ পর্বত, দেখো হিন্দুকুশ পর্বত। এইখানে দেখো পামির গ্রন্থি, এই পামির গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত উৎপত্তি হয়েছে। এখানে দেখো পামির গ্রন্থি। এই পামির গ্রন্থিকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমিকে কি বলা হয়, এখানে পামির মালভূমি অবস্থিত। এই পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয়। কোশ্চেন পরীক্ষা আসে কাকে পৃথিবীর ছাদ বলা হয়, দেখো পামির মালভূমি। দেখো পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ওইখানে সুলেমান এবং কিরথর পর্বত। কোশ্চেন পরীক্ষা তোমার সুলেমান এবং কিরথর পর্বত কোথায় অবস্থিত, তাহলে অবশ্যই বলবো সুলেমান এবং তোমার কিরথর পর্বত কোথায় অবস্থিত, বলো পাকিস্তানে অবস্থিত। পামির মালভূমিকে কাকে হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয়, পামির হচ্ছে মালভূমিকে হচ্ছে পৃথিবীর তোমার ছাদ হচ্ছে বলা হয়। এইদিকে তোমার আসবে অনেকগুলো তোমার এখানে কৈলাস পর্বত অবস্থিত। কোন পর্বত অবস্থিত, চীন যদি বলা হয় চীন, বা বলা হয় তিব্বতে, তিব্বতে যদি বলা হয় তিব্বতে প্রচুর পরিমাণে বলবো হচ্ছে পাহাড় পর্বত হচ্ছে অবস্থিত। এইখানে যদি বলা হয় কৈলাস পর্বত, কোন পর্বত, দেখো কৈলাস পর্বত। কৈলাস পর্বত যেখানে আমাদের ভগবান তোমার অবস্থিত। কৈলাস ভগবান তোমার শিব তোমার সেখানে অবস্থিত, সেখানে আছে। কোথায় আছে, কৈলাস হচ্ছে পর্বতে। এর পাশে আছে মান সরোবর। মান সরোবর এখানে যদি বলা হয় মান সরোবর তোমার আছে। কোন সরোবর আছে, মান সরোবর হ্রদ। লেখি কোথায় দিকে লিখেছে মান সরোবর হ্রদ। সরোবর হ্রদ, মান সরোবর তোমার হ্রদ। এইখানে একটা হিমবাহ আছে, তিনকা বাপ হিমবাহ। এইখান থেকে একটা নদী হচ্ছে উৎপত্তি হচ্ছে হয়। এখানে কোন হিমবাহ, এখানে একটা হিমবাহ অবস্থিত। হিমবাহটার নাম আছে সিনকা বা হিমবাহ। কোন হিমবাহ, এখানে লেখো সিনকা বা হিমবাহ। কোন হিমবাহ, সিনকা বা হিমবাহ। এই সিনকা বা হিমবাহ নাম কি, সিনকা বা হিমবাহ। এই সিনকা বা হিমবাহ থেকে কি উৎপত্তি লাভ করছে, বলবো তোমার সিন্ধু নদী উৎপত্তি লাভ করছে।
তাহলে কোশ্চেন পরীক্ষা আসে তিনকা বলা হয় কি বলবো, তিনকা বা বলা হয় হিমবাহ থেকে কোন নদী উৎপত্তি করছে, তাহলে বলবো সিন্ধু নদী। বলবো তোমার সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি করছে, যদি বলা হয় কোনো হ্রদ বলা হয় তাহলে বলবো মানসরোবর হ্রদ, যদি বলা কোন পাহাড় থেকে বলবো কৈলাস পাহাড় থেকে, বলবো কোন হিমবাহ থেকে বলবো তিনকা বা হিমবাহ। বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা আরামসে তো হয়ে গেল। এইবার যদি বলা হয় হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালাকে টোটাল মিলে তিনটা ভাগে ভাগ করা হয়। আর টোটাল মিলে যদি মোট যদি বলা হয় তাহলে ট্রান্স হিমালয় শুদ্ধ তোমার 4 ভাগে ভাগ করা হয়। যেটা ভারত থেকে দেখা যায় না সেই হিমালয়টাকে বলা হয় ট্রান্স হিমালয় মাউন্টেন। ট্রান্স হিমালয় মাউন্টেন এইখানে থেকে তোমার এখানেই এদিকে এখানে নেপাল, এদিকে নিয়ে তোমার ভুটান। তাহলে আশা করি এটার নাম কি নেপাল, এটার নাম কি তোমার ভুটান। এখানে একটা জিনিস দেখো যে এইখান থেকে যদি বলা হয় হিমালয় পর্বতমালা, দেখো হিমালয় পর্বতমালা দেখো এখান থেকে 2-4টাকে কোশ্চেন করিয়ে দিই। এইখানে একটা জিনিস লেখো তো সিনটেক্সটিয়াল বেন্ড, সিনটেক্সিয়াল বেন্ড কোথায় হয়েছে বলবো অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে গিয়ে যে হিমালয় পর্বতমালা এইখান থেকে যদি বলা যায় এইখান থেকে তোমার এই অবধি, এইখানে লেখা তোমার কোন পর্বত বলছিলাম যে এইখানে বলছে নাঙ্গা পর্বত থেকে এইখানে যেটা তোমার নামচা বারোয়া পর্বত। তাহলে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্বত, আশা করি আগের গুলো লেখা হয়ে গেছে, আমি হালকা করে এখানে মুছে দিই, লিখে দিয়ে লিখি যে এখানে নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্বত পর্যন্ত বিস্তৃত। হিমালয় পর্বত কি লেখো, এইটা লেখো নাঙ্গা পর্বত। কোন পর্বত দেখো নাঙ্গা পর্বত, আর এখানে লেখো নামচা বারোয়া পর্বত। নামগা পর্বত থেকে নামচা বারোয়া পর্বত পর্যন্ত বিস্তৃত 2400 কিলোমিটার দৈর্ঘ্য। দেখো হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা বলবো যে এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। কোশ্চেন পরীক্ষা আছে যে একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, তার বলবো তোমার হিমালয় পর্বত এটি একটি কি নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত বলবো এখানে বর্তমান যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত সেখানে এক সময়কালে একটা তেথিস নামে অগভীর সমুদ্র তোমার ছিল। তাহলে বলবো বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা আছে, বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা আছে পর্বত আছে এক সময় সেখানে তেথিস নামে অগভীর সমুদ্র ছিল। আজকে যেখানে হিমালয় পর্বতমালা আছে সেখানে একসময় কি ছিল বলবো টেথিস নামে অগভীর সমুদ্র চমকি ছিল। বলবো যে হিমালয় পর্বতমালার কথা যদি বলা হয় এটা টারশিয়ারি যুগে সৃষ্টি হয়েছিল। কোশ্চেন পরীক্ষা আসছে এটি একটি নবীন ভঙ্গিল পর্বত। বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থা আছে সেখানে বলবো তোমার
তেথিস নামে অগভীর সমুদ্র ছিল, এটা তার সেই যুগে তোমার সৃষ্টি হয়েছিল। হিমালয় পর্বতমালা যদি দৈর্ঘ্য বলা হয় তাহলে হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য হয়ে যাবে 2400 কিলোমিটার। বলবো দৈর্ঘ্য 2400 কিলোমিটার। 2400 কিলোমিটার তোমাকে দৈর্ঘ্য। হিমালয় পর্বতমালা এর উৎপত্তি যদি বলা হয় প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক থিওরি প্লেট টেকটনিক থিওরি বা প্লেট সঞ্চালন, পাত সঞ্চালন, বলে হিমালয় পর্বতমালার উৎপত্তি প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন প্লেট টেকটনিক তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। বলবো হিমালয় পর্বতমালাকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা যদি বলা হয় তো সবার উপরে যদি বলা হয় হিমালয় পর্বতমালার শ্রেণী বিভাগটা আমি দেখিয়ে দিই। তাহলে সবার যদি বাইরে যদি বলা হয় তাহলে বলবো তোমার ট্রান্স হিমালয়, পরে আসবে তোমার গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, তারপরে হচ্ছে মধ্য হিমালয়, আর লাস্ট হচ্ছে শিবালিক। তাহলে হিমালয় পর্বতমালাকে কয়টি ভাগে ভাগ করা যায়? তাহলে 4টি ভাগে আছে ভাগ করা যায়। হিমালয় পর্বতমালাকে কয়টি ভাগে ভাগ করা যায়? হিমালয় পর্বতমালাকে 4টি ভাগে আছে ভাগ করা কি যায়। আশা করি এগুলো সবার লেখা হয়েছে, লিখে নিও সবাই। উপরে লেখো হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালা। কটা করে তো ভাগ করা যায়, এর শ্রেণী বিভাগ তোমার করা যায়। তাহলে প্রস্থ বরাবর যদি করা যায় তাহলে হবে তোমার ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, গ্রেটার হিমালয়, এখানে লেখো মধ্য হিমালয়, আর এখানে লেখো শিবালিক হিমালয়। তাই হিমালয় পর্বতমালাকে 4টি ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে ট্রান্স হিমালয়, যেটা কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত। দেখো তিব্বতে অবস্থিত, ভারত থেকে দেখা যায় না। তিব্বতে অবস্থিত, যা ভারত থেকে দেখা যায় না। ভারত থেকে দেখা যায় না। গ্রেট বলবো শিবালিক হিমালয়, হিমালয়ের বহি হিমালয়, বহি হিমালয় বা আউটার হিমালয়, বাইরের হিমালয়। সব থেকে যদি বলা হয় কোন হিমালয়টি, 4টা হিমালয়ের মধ্যে কোন হিমালয়টি
সর্বশেষে যদি বলা হয় সর্বশেষে তোমার গঠিত হয়েছিল তাহলে বলো শিবালিক হিমালয়। এই শিবালিক হিমালয় যদি বলা হয় এখানে জম্মু কাশ্মীর থেকে একদম একদম কোথায় পর্যন্ত বিস্তৃত, তাহলে আর বলবো তোমার নাঙ্গা বলা হয় নামতা বারোয়া পর্যন্ত তোমার বিস্তৃত, এটা ধ্যান রাখা দরকার। এইখানে বলবো যে ট্রান্স হিমালয়, এই ট্রান্স হিমালয়ের মধ্যে তোমার কারাকোরাম লাদাখ জাস্কার কারাকোরাম লাদাখ জাহাজকার অবস্থিত। দেখো যে কারাকোরাম লাদাখ জাহাজকার কোন হিমালয়ের অন্তর্গত, হলো কারাকোরাম লাদাখ জাস্কার কারাকোরাম লাদাখ জাহাজকার কোন পর্বতশ্রেণী অবস্থিত, বলে ট্রান্স হিমালয়ের অন্তর্গত। গ্রেটার হিমালয় যদি বলা হয়, গ্রেটার হিমালয়, মধ্য হিমালয় আর শিবালিক আছে হিমালয়। এই হিমালয় যদি বলা হয় পীরপঞ্জাল আর ধৌলাধর, পীরপঞ্জাল ধৌলাধর, নাকটিব্বা মুসুরি মহাভারত, নাকটিব্বা মুসুরি মহাভারত, তাহলে গ্রেটার তোমাকে বলা হয় এই হিমালয়ে তোমার অবস্থিত। তো ট্রান্স হিমালয় এইখানে যদি বলা হয় কোনটা কোনটা অবস্থিত যদি বলা হয়, তাহলে বাকিগুলো যদি বলা হয় যে সব থেকে গ্রেটার হিমালয়ের মধ্যে অবস্থিত। এবার আসি এইখানে আছে কারাকোরাম পর্বত। এখানে লিখলাম কি কারাকোরাম, কোন পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী। দেখো কারাকোরাম পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী। এখানে লিখবা লাদাখ, তারপরে লিখবা জাস্কার, তারপরে লিখবা পীরপাঞ্জাল আর লাস্টে লিখবা ধরাধর। তাহলে এবার উপর থেকে যদি লেখা এই কারাকোরামের মধ্যে অবস্থিত, কারাকোরামের মধ্যে অবস্থিত লেখো, কারাকোরামের মধ্যে অবস্থিত, এরপরে লিখবা কারাকোরাম লাদাখ জাহাজকার পীরপিঞ্জাল ধৌলাধর, কারাকোরাম লাদাখ জাহাজকার পীরপিঞ্জাল ধৌলাধর। উপরে থেকে যদি সিকোয়েন্স অনুযায়ী বলা হয় তাহলে উপরে লিখবো কি কারাকোরাম, তারপরে আসবে লাদাখ, লিখবা পীরপিঞ্জাল আর লাস্টে লিখবে কি ধৌলাধর। এই কারাকোরামের মধ্যে লেখো K2 বা গডউইন অস্টিন, গডউইন অস্টিন। কোশ্চেন পরীক্ষায় আসে K2 আর একটা কি নামে পরিচিত, বলবো K2 বা গডউইন অস্টিন। গডউইন অস্টিন যদি বলা হয় ভারতের দ্বিতীয়, যদি বলা হয় ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, সরি ভারতের প্রথম উচ্চতম, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। লেখো এটা যে এটা তোমার 8611 মিটার। কত মিটার বলবো K2 বা গডউইন অস্টিনের উচ্চতা কত, হলো গডউইন অস্টিনের উচ্চতা তোমার 8611 মিটার। এটা লেখো ভারতের বলা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বলা হয় গডউইন অস্টিন। এইখানে অবস্থিত নুব্রা ভ্যালি, এই নুব্রা ভ্যালিতে হচ্ছে সিয়াচেন হিমবাহ অবস্থিত। কারাকোরাম পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত নুব্রা ভ্যালি, এই নুব্রা ভ্যালিতে
সিয়াচেন হিমবাহ অবস্থিত। কোন হিমবাহ? দেখো সিয়াচেন হিমবাহ। কোন ভ্যালিতে? দেখো নুব্রা ভ্যালিতে। নুব্রা নুব্রা নাম শোনা আছে? যারা ভালো খেলতে পারে না তাকে কি বলা হয়? ভ্যালিতে অবস্থিত। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? বলবো সিয়াচেন হিমবাহ। তারপরে তোমার এদিকে বলা ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম হিমবাহের নাম সিয়াচেন হিমবাহ। এইখানের মধ্যে যদি বলা হয় ভারতের বা পৃথিবীর মধ্যে উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কি? বলবো কার্গিল। কার্গিল হচ্ছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম। আমি এটাতে এখানে আছি বলটারো, সাল্টারো, হিসপার, এগুলো হিমবাহ আছে। বলটারো, সাল্টারো, হিসপার এগুলো হচ্ছে হিমবাহ অবস্থিত। বলটারো, সাল্টারো, হিসপার, বলটারো, সাল্টারো, হিসপার। এইখানের মধ্যে বলা হয় এইখানের মধ্যে অনেকগুলো তোমার পর্বতশ্রেণী অবস্থিত। আমি পরে আসছি। তাহলে কেটু বা গডউইন অস্টিন এটাকে বলা হয় ভারতের, কেটু বা গডউইন অস্টিন লেখো ভারতের বৃহত্তম বা উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? কেটু বা গডউইন অস্টিন। এখানে এখন কারা দখল করে আছে? জোর করে পাকিস্তান যে এত দখল করে আছে। এদিকে যদি পিওকে লাইন কাটা যায়, পিওকে এটাকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর, পিওকে, আর এটার নাম আছে এলওসি লাইন। এলওসি লাইন এইখানে তো হয়ে গেল। আমি এইখানে শুধু আর একটা জিনিস দেখাই যে এটাকে বলা হয় পিওকে, আর আমরা যেটাতে লাইনে তোমার টানা আছে এলওসি লাইন অফ তোমার কন্ট্রোল, এইদিকে তোমার এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এইখানে লেখো কাঞ্চনজঙ্ঘা। কে লিখবা? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? হলো কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। বলা হয় ভারতের মধ্যে, বলবো এর যদি উচ্চতা বলা হয় বলবো ৮৫৮৬ মিটার। বলবো কাঞ্চনজঙ্ঘার উচ্চতা তোমার কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে ৮৫৮৬ মিটার। কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত। বলবো ভারতের মধ্যে, ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। এখানে আসবো, এদিকে আসবো, এদিকে লাল একটা লেখো লুসাই। আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখতে হবে, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। আমি এইদিকে শুধু লেখাবো লুসাই পর্বত। কোন পর্বত? এদিকে লেখো লুসাই পর্বত। ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত আছে? লুসাই পর্বত। লুসাই পর্বত। এদিকে আসবে আরাকান পর্বত, মণিপুর পর্বত, নাগা পর্বত, অনেকগুলো পর্বত আছে। তারপরে তোমার ডাপলা, অবর, মিকির মিশমি, ডাপলা, অবর, মিকির মিশমি এগুলো তোমার আছে। এদিকে তো জাবেদি, শিবরয়, পালনি, পালকোন্ডা, ঠিক আছে। এদিকে তোমার বলবো তোমার এদিকে হচ্ছে অনেকগুলো হচ্ছে পর্বত আছে। বালাঘাট, বালাঘাট হচ্ছে নাম সাথে মহেন্দ্র, এগুলো তোমার বলা আগে হচ্ছে পর্বতগুলো। আগে আমি আজকে এই পর্যন্তই এই ক্লাসটাকে রাখছি। পরের ক্লাসে আমি সমস্ত যেগুলো বাকি ছোট ছোট পাহাড় পর্বতগুলো আছে সেই পাহাড় পর্বতগুলো কভার আলোচনা করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।